নারীদের একটা সম্মানীয় স্পেস আছে, একটা জায়গা আছে, এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, সব কিছু করতে পারে। ক্যান উইমেন হ্যাভ ইট অল? সব কিছু কি তারা পারে? তো সত্যি কথা বলতে কি, হ্যাঁ, চাইলে তারা সব কিছু পারে। প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি, এই বিষয়টাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া এবং তাতে সফল হওয়া, এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ নয়, কিন্তু যিনি সেটাকে একেবারে সহজ করে দেখিয়েছেন তিনি চন্দ্রমা সাহা স্টিল গ্রুপের সিইও এবং ডিরেক্টর, বিল্ড অলের কো-ফাউন্ডার। চন্দ্রমার সঙ্গে আজ আমরা কথা বলবো, কারণ চন্দ্রমার এই জার্নিটা, চন্দ্রমার লড়াই আরো অনেক মেয়ের ক্ষেত্রে ইন্সপিরেশন হতে পারে। আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার সঙ্গে রয়েছেন চন্দ্রমা। স্বাগত জানাই এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টুডে। চন্দ্রমা, প্রথমেই জানতে ইচ্ছে করে যে আরো তো 5টা ছিল অনেক সহজ প্রফেশন বেছে নেওয়ার জন্য, তা সত্ত্বেও এরকম একটা খটোমটো পেশা কেন পছন্দ হলো? দেখুন, আমার আপব্রিঙ্গিংটা টোটালি একটা বিজনেস ফ্যামিলিতে। আমি 4th জেনারেশন আমাদের বিজনেস ফ্যামিলিতে, আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান। থ্যাঙ্কফুলি তারা যখন আমায় মানুষ করেছিলেন তখন তারা সব সময় আমাকে বলেছেন যে তুমি যা খুশি সেটাই করতে পারো, তো তুমি মেয়ে বলে এটা করতে পারো না, তুমি ছেলে নও বলে এটা করতে পারো না, স্টিলের ব্যবসা করতে পারো না, এটা কখনোই বলেননি। তো এটা একটা প্রথম যেটা হেল্প করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই সোশ্যাল ইম্প্যাক্ট আর ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের ওপরে আমার একটা চিন্তা আছে। তো সেইটাকে কেন্দ্র করে কনস্ট্রাকশন, যা কনভেনশনাল কনস্ট্রাকশন টেকনোলজি, সেগুলোকে ব্যবহার করে যে কনস্ট্রাকশন হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা গ্লোবাল মানে পলিউশনের 30%কে কন্ট্রিবিউট করে। তো সেই পলিউশনটাকে কমানোর জন্য আজকে ডেটে আমরা সবাই জানি যে ক্লাইমেট চেঞ্জ কতটা বড় একটা রিয়ালিটি। তো সেই পলিউশনটাকে যতটা আমরা কন্ট্রোল করতে পারবো তত বেটার আমাদের প্ল্যানেটের জন্য। অল্টারনেটিভ বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি বা প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং টেকনোলজি ইউজ করলে আমরা সেই পলিউশনের ইম্প্যাক্টটাকে অনেকটা কমাতে পারি, কারণ যত বিল্ডিংস আমরা তৈরি করি সবকটাই গ্রিন বিল্ডিংস, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে একটা গ্রোয়িং নেশন, আমাদের বিশাল অ্যাম্বিশন আছে, একটা 10 ট্রিলিয়ন ইকোনমির দিকে পৌঁছানোর একটা অ্যাম্বিশন আছে। যে কোনো নেশনকে যদি এগিয়ে যেতে হয় সেটার সঙ্গে তার প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হয় তার ইনফ্রাস্ট্রাকচারকে। তো র্যাপিড ইনফ্রাস্ট্রাকচার, র্যাপিড কনস্ট্রাকশন, এইটার যে টেকনোলজি, সেই টেকনোলজিগুলো নিয়েই আজকের ডেটে আমরা কাজ করি। এবং এই টেকনোলজির দ্বারা অনেকগুলো জিনিস যেগুলো শুনতে মনে হয় এটা কি করে হবে, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আজকে ধরুন একটা ডিজাস্টার হলো, একটা ফ্লাড হলো সাউথ বেঙ্গলে, তো সেখানে আমাদের ওভারনাইট আমাদের গভর্নমেন্টের দরকার আমরা যাতে 1000খানা বাড়ি খাড়া করে দিতে পারি টেম্পোরারিলি। তো এই 1000খানা বাড়ি কি করে একদিনের মধ্যে তৈরি করা সম্ভব, তার কি টেকনোলজি আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করি, আমরা সেগুলোকে রেডি রাখি। সো এই ডিজাস্টার রিলিফে এগুলো কাজে আসে। আমার নিজের দেখা, ধরুন আর্থকুয়েক অনেক বেড়ে গেছে, এখন আমরা আয়ে দিন নিউজে দেখছি যে এখানে ভূমিকম্প হচ্ছে, ওখানে ভূমিকম্প হচ্ছে। তো আমি ভুটানে একটা বিল্ডিং তৈরি করছিলাম, স্টিলের বিল্ডিং, দোতলা বিল্ডিং। সেটা তৈরি করার সময় ওখানে একটা খুব স্ট্রং ভূমিকম্প হয়। তার দুদিকের যে কংক্রিট কনস্ট্রাকশন ছিল সেগুলো ধসে পড়ে যায় ভূমিকম্পে, কিন্তু একটা স্টিল বিল্ডিং টেকনোলজি এমন যে সেটা একটুখানি বাঁকবে কিন্তু সেটা পড়লো না। সেটা দেখে যে ভুটান গভর্নমেন্ট যারা আমাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল তখন কাজ করার, দে ওয়ার অলসো ভেরি প্রাউড যে কি বলে এমন একটা টেকনোলজি তারা চুজ করেছেন যেটা আর্থকুয়েক রেজিস্ট্যান্স অনেক হাই। আরেকটা জিনিস হচ্ছে যে যেমন ধরুন কলকাতাতে ওয়েটল্যান্ডস আছে, তো ওয়েটল্যান্ড এরিয়াগুলোতে আপনি কনভেনশনাল যে ইট, বালি, সিমেন্ট দিয়ে কোনো কনস্ট্রাকশন করা যায় না, কিন্তু প্রিফ্যাব্রিকেটেড টেকনোলজি দিয়ে সেখানে কনস্ট্রাকশন করা যায়। সেখানে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কনস্ট্রাকশন করা যায়, গ্রিন বিল্ডিং তৈরি করে দেওয়া যায়, যেগুলো রিনিউয়েবল এনার্জি দিয়ে এম্পাওয়ার করলে আমরা আরও একটা সাস্টেইনেবল টুমরোর দিকে এগিয়ে যেতে পারি। একদম, মানে অত্যন্ত সময় উপযোগী, এটা সময় উপযোগী, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। একদম। কিন্তু যেটা জানতে ইচ্ছে করে যে যেরকম বাড়িতে আপনি একটা পরিবেশ পেয়েছেন যেখানে কোনো ট্যাবু ছিল না যে তুমি মেয়ে, তুমি এটা নিয়ে পড়াশোনা করবে না বা কি হবে করে, সেই পরিবেশটা তো আপনাকে ফেস করতে হয়নি। কিন্তু এই যে এতটা, মানে আমি যেটুকু পরিচয় আপনার দিলাম
তার বাইরেও আপনি আরো অনেক কিছু। তো আজকে এই জায়গাটায় পৌঁছতে কোনো হার্ডস কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল? কারণ আপনি একজন মহিলা, মানে এরকম ভাবে আপনাকে চিহ্নিত করা হয়েছিল কখন? হ্যাঁ, সেটা তো হয়েছে। যখন আমি প্রথম শুরু করেছিলাম, তখন আমি যখন যেতাম কোথাও বলতে, তো আমার এই কনস্ট্রাকশন বিজনেসটা আমি আলাদা করে শুরু করেছিলাম, আমার পারিবারিক ব্যবসার থেকে আলাদা করে। তো সেখানে গিয়ে আমি যখন বলতাম যে আমি আপনার এই বিল্ডিংটাকে স্টিলের টেকনোলজি দিয়ে তৈরি করে দেবো, অনেকেই বলতেন আপনি তো নিশ্চয়ই এইসব কাজ করেন না, রাইট? আপনার কোনো একটা ভাই আছে নিশ্চয়ই যে করে, আপনি হয়তো শুধু মার্কেটিংটা দেখেন। তো কয়েক মাস সময় লেগেছিল তাদেরকে কনভিন্স করতে, কিন্তু জো দিখতা হ্যায় ও বিকতা হ্যায়। তো যখন তারাই দেখেছে যে আমরা রাতারাতি কয়েক মাসের মধ্যে একটা 5 তলা বিল্ডিং, কখনো একটা 2 তলা বিল্ডিং, এটাকে খাড়া করে দিচ্ছি, আর শুধু খাড়া করে দিচ্ছি না, সেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিচ্ছি, রেডি টু ইউজ করে দিচ্ছি, তখন তারাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদেরকে অন্যান্য কাস্টমারদের কাছে রেকমেন্ড করেছেন। মানে এভাবেই এগিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু কাজের জায়গা, বাড়ি, পরিবার সব দিকটা সামাল দেওয়া, ব্যালেন্স করা, কোথাও কি কখনো সমস্যা হয়েছে? সমস্যাটা হলে সমস্যা জিনিসটা কি জানেন তো, আজকের ডেটে হচ্ছে যে বলে লোকে যে ক্যান উইমেন হ্যাভ ইট অল, সব কিছু কি তারা পারে? তো সত্যি কথা বলতে কি, হ্যাঁ, চাইলে তারা সব কিছু পারে, কিন্তু এখানে জিনিসটা আমি যেটা পার্সোনালি চেষ্টা করি, সেটা আমি পারফেক্ট হওয়ার ঠিক চেষ্টা করি না যে আমি একটা পারফেক্ট কিছু হব। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে স্মার্ট প্রায়োরিটাইজেশন। যখন আমি কাজ করছি তখন আমি সম্পূর্ণভাবে আমার ব্যবসাতে এবং কাজে মন দিচ্ছি। যখন আমি, আমার একটি 5 মাসের বাচ্চা আছে, সো যখন আমি তার সঙ্গে খেলছি তখন আমি সম্পূর্ণভাবে সেখানে ডেডিকেটেড। তো এই প্রায়োরিটাইজেশনটা খুব স্মার্টলি করাটা খুব জরুরি, 1 নম্বর। আর সেকেন্ড হচ্ছে যে কিছু দিন হবে এরকম যেখানে আজকে হয়তো ব্যবসাকে বেশি টাইম দিতে হবে, আজকে হয়তো পরিবারকে বেশি টাইম দিতে হবে, ব্যবসাতে একটু কম টাইম হবে। এই জিনিসটার যে ব্যালেন্সটা, সেইটাকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যাওয়া এবং করা। এবং এই যে আজকে 8 মার্চ আমরা যে বিশ্ব জুড়ে এখন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি, আপনার কি মনে হয় মানে এর প্রাসঙ্গিকতা এখনো কতটা? এর প্রাসঙ্গিকতা এখনো অনেকটা। যতদিন না অবধি নারীরা এবং পুরুষরা একে অপরকে অপোজিট জেন্ডার হিসেবে দেখে তাদের খুদগুলো বার করা যতক্ষণ না অবধি বন্ধ করছে, যতদিন অবধি আমাদের গোটা বিশ্বে রেপ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স, এই কেসগুলো যতদিন অবধি রেজিস্টার্ড হবে, ততদিন অবধি এইটা মনে করিয়ে দেওয়া সকলকে, নারীদের এবং পুরুষদেরকে দরকার যে নারীদের একটা সম্মানীয় স্পেস আছে, একটা জায়গা আছে, এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, সব কিছু করতে পারে, তাদেরকে সেটা করতে দেওয়া হোক। কোনো নারী কিন্তু এসে এটা বলবে না যে আমি নারী বলে তুমি আমাকে চাকরি দাও, রাইট? সেটা বলে না। কিন্তু এটা বলে না, তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে আমি নারী না পুরুষ সেটা দেখো না, তুমি আমার মেরিটটা দেখো। যতদিন না অবধি আমাদের সমাজ থেকে এই ট্যাবুগুলো চলে যাবে, আর যেদিনকে নারীদেরকে আলাদা করে নারী হয়ে তাই নিজেদেরকে এক্সট্রা কিছু প্রুভ করতে হবে না, ততদিন অবধি এই সেলিব্রেশনটুকু হওয়া দরকার সবারই একটা রিমাইন্ডার হিসেবে। একদম। এবং অনেকেই তো এটাই এখন বলেন যে মানে এই রিজার্ভেশনও তুলে দেওয়া হোক, কেন বাসে মহিলাদের জন্য আলাদা সিট থাকবে? আমরা সবাই সমান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছি, এবং এখনো অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো মেয়েদেরকে এটা মনে করে দিতে হয় যে আমি মেয়ে, আমি মানুষ, আমাকেও একটু সম্মান দাও, কারণ আমিও একই সঙ্গে পা ফেলে একই স্পিডে একরকম ভাবেই দৌড়তে শিখেছি, আমিও সেটা পারি। কাজেই সেই সমস্যাটা এখনো আমাদের রয়েছে, এবং সেজন্যই সেখানেই বোধহয় নারী দিবস উদযাপনের প্রয়োজন। হ্যাঁ, একদম। এবং যারা মেয়েরা মানে অনেক সময় হয়তো ভাবেন যে সংসার ছেড়ে দিয়ে যদি আমি কাজে ঢুক দিই, কোথাও গিয়ে হয়তো তাদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে থাকে, আমার বাচ্চাকে আমি ঠিক মতো দেখলাম না, কোথাও মনে হয় যে আমি কি তাহলে মা হিসেবে ব্যর্থ। মানে এই জায়গাটা কিভাবে সামাল দেবেন মেয়েরা? এই যে গিল্টটা আছে, একটা মাদার্স গিল্ট, মমস গিল্ট বলে, এটা হবেই। হ্যাঁ, কারণ আমরা চাই মানে সমাজ আমাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে যে যদি তুমি মা হও তাহলে তুমি সারাক্ষণ ধরে তোমার সন্তানকে মানুষ করবে। এটাও আবার এক্সপেক্ট করে যে যদি তুমি একজন এন্টারপ্রেনার হও বা একটা বিজনেস লিডার হও তাহলে তুমি নিজের টোটাল ফোকাসটা বিজনেসেও দেবে। এই জায়গাটাতে আগেন একটা হচ্ছে স্মার্ট প্রায়োরিটাইজেশন, নিজের প্রায়োরিটিটাকে ঠিক করে ফেলা এবং দুটোকে কি করে ব্যালেন্স করে চলা যায় সেদিকে এগোনো। দ্বিতীয়ত হচ্ছে ডেলিগেশন। তো আমি আমার প্রেগনেন্সির টাইমে, আমার একটা টাফ প্রেগনেন্সি ছিল, তো আমাকে প্রায় 10 মাস নিজের ব্যবসা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হয়েছে। তো তখন আমি ডিপেন্ডেন্ট ছিলাম আমার টিমের ওপরে, সিস্টেম প্রসেসের ওপরে আর ডেলিগেশনের ওপরে।
আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম। একটা সন্তানকে মানুষ করাটা শুধু একটা মায়ের দায়িত্ব তো নয়, তার বাবার দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব, একটা সমাজের দায়িত্ব। তো এই বাচ্চাটিকে ঘিরে যে সমাজটা আছে সকলে কি করলে কন্ট্রিবিউট করে একটা সন্তানকে মানুষ করতে, সেইটা দরকার, সেই সাপোর্ট সিস্টেমটা খুব প্রয়োজন। কখনো এরকম এসেছে জীবনের সময়, চন্দ্রমা একটু জানতে ইচ্ছা করে, যখন মনে হয়েছে খুব হতাশ লেগেছে, মনে হয়েছে না আমি বোধহয় পারবো না, আমি বোধহয় এখানেই বোধহয় আমাকে থেমে যেতে হবে, সেখান মানে সেই রকম সিচুয়েশন যদি কখনো এসে থাকে সেটা একটু যদি শেয়ার করেন আর কিভাবে সেটা ওভারকাম করা যায়? এরকম সিচুয়েশন যে আমি আর পারবো না এই জিনিসটা ফর্চুনেটলি আমার কাছে ঘটেনি বলতে কি, হ্যাঁ সিচুয়েশন এরকম এসছে যেগুলোকে অন্য মানুষরা হয়তো বলবে যে এইটাতে তো অন্য কেউ ক্র্যাশ করে যাবে, মানে সেটা বিজনেস ক্র্যাশ হয়ে যেতে পারে, কোনো পার্সোনাল লস হতে পারে। কিন্তু যেটা আমার ভেতরে কাজ করে সবসময় সেটা হচ্ছে, আমি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের অনুরাগী, সেটা হচ্ছে যে ইভেন ইফ ইউ ট্রাই ফর 1000 times অ্যান্ড ইউ ফেল, ইউ ট্রাই ফর ওয়ান মোর টাইম। সো আমার মধ্যে নেভার গিভ আপ এই অ্যাটিটিউডটা খুব স্ট্রং। তো আমি গিভ আপ করি না, আর যতক্ষণ না অবধি আপনি গিভ আপ করছেন না ততক্ষণ অবধি পৃথিবীতে কেউ আপনাকে হারাতে পারবে না, কোনো সিচুয়েশন আপনাকে হারাতে পারবে না। খুব পজিটিভ ভাবনাটা রাখতে হবে ভীষণভাবে। যতটা নেগেটিভ আপনার চারিপাশে তত আরও বেশি পজিটিভ হয়ে যান। নেগেটিভকে ফাইট করার জন্য যে এনার্জিটা ব্যয় করবেন তার থেকে বেটার সেই এনার্জিটাকে ইউজ করুন নিজের পজিটিভিটিটাকে আরও বাড়াতে। তাহলে আপনি দেখবেন নেগেটিভটা যেটা আপনার সারাউন্ডিংসে আছে সেটা আপনার থেকেই কমে যাবে। যারা আপনার মতো এই পেশাতে আসতে চাইছেন তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন? যারা আমার মতো এই পেশাতে আসতে চাইছেন, এটা খুব গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, তাদেরকে আমি প্রথমত বলবো যে পড়াশোনাটা করে ফেলো। এই টেকনোলজিটার ব্যাপারে পড়াশোনা এখন আছে, সেটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে পারে, কিন্তু যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও এদিকে আসতে চান তাদের জন্য আমাদের কোম্পানির এবং অর্গানাইজেশনের দরজা খোলা। প্লিজ ডু কাম অ্যান্ড অ্যাপ্রোচ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্যাট ট্যালেন্ট অ্যান্ড তাদের মধ্যে যদি সেই কনভিকশন থাকে, তো আমি নিজে পার্সোনালি প্রেফার করি যে যদি মহিলারা আসতে চায় আরও খুব ভালো, কারণ এই স্টিল ইন্ডাস্ট্রিতে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে মহিলারা রিলেটিভলি অনেকটা কম, অনেক কম। আমি পার্সোনালি আমার বিজনেসের স্টিল বিল্ডিং কনস্ট্রাকশন অন্য কোনো মহিলাকে দেখিনি, গোটা নেশনে দেখিনি, মানে হার্ডলি দেয়ার আর কি, কেউ নেই। তো খুব ইচ্ছে আমার যে তারা এগিয়ে আসুক এবং তারা এখন অবধি এই পেশাটা খুব পুরুষ শাসিত। হ্যাঁ, বরাবরই খুব পুরুষ শাসিত। তো সেখানে নিজেকে এতটা এস্টাবলিশ করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হয়নি? হয়েছে, কিন্তু মেয়েকে এতটা সহজে আমাদের এই পুরুষ শাসিত সমাজ মেনে নিয়েছে, ফাইট করতে হয়েছে। আর ওই যে নেভার গিভ আপ, তো আমি একই দরজা, যে দরজাটাতে আমি জানি যে ধরুন উল্টো সাইডে একটা অর্ডার আছে, সেখানে আমাকে নক করতে হবে, আর সেই নকটা করতে হবে নিজের মেরিটে করতে হবে। তো আমাদের বিজনেসের যে মেরিটটা থাকে সেই মেরিটটাকে আমরা আরও কী করে বেটার শোকেস করতে পারি, কনভিন্স করতে পারি, এবং একবার কনভিন্স হয়ে গেলে সেটাকে ডেলিভার করতে হবে এন্ড অফ দ্য ডে। তো যদি কেউ দেখে, যে কোনো বিজনেস দেখে বা গভর্নমেন্ট দেখে, আমরা গভর্নমেন্টেরও প্রচুর কাজ করি, যে আপনি ডেলিভার করতে পারছেন তাহলে আপনি কাজ পাবেন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ চন্দ্রমা, এবং এইভাবেই আরো এগিয়ে যান। এবং সত্যি মানে চন্দ্রমা আমাদের দেখিয়ে দিলেন যে যদি ইচ্ছে থাকে, জেদ থাকে, ডেডিকেশন থাকে, তাহলে সব কিছুই করা যায়। আর সব শেষে এটাই বলি, খুলে যাক খাঁচা, খসে পড়ুক শিকল, উড়ে যাক মেয়েরা দূর, বহু দূরে।